হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস পরীক্ষার জন্য যে ক্লাসগুলো করছিলাম আমরা, তার আজ হচ্ছে আমাদের 10 নম্বর ক্লাস। আমরা করছিলাম যে তোমাদের 2023 সালে এমটিএস পরীক্ষার যে পরীক্ষাটা হয়েছে 2023 সালের সেপ্টেম্বর মাস নাগাদ, তো সেই মাসের যে প্রত্যেকটা শিফটের জিকেগুলো আমরা করছিলাম। তো আজ আমরা করব 6-9-2023 সালে পরীক্ষা হওয়া ফার্স্ট শিফটের 25টা জিকে। তো অবশ্যই মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত দেখবে। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে, ঠিক আছে? আর তোমাদের এমটিএসের পরীক্ষা বেশি দিন বাকি নেই, তাই তোমাদের প্রত্যেক দিন ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করো, কারণ যে তোমাদের 25 নাম্বার থাকবে। আমাদের টার্গেট রয়েছে 25-এর মধ্যে 20+ প্রশ্নোত্তর আমরা ঠিক করে আসবো, ঠিক আছে? তো চলো, প্রথম প্রশ্ন দেখো। গাইড হলো ভারতীয় লেখক ডেস দ্বারা ইংরেজিতে লেখা একটি 1958 সালের উপন্যাস। গাইড উপন্যাসটি 1958 সালের গাইড উপন্যাসটি কে লিখেছেন, ঠিক আছে? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হবে এই উপন্যাসটি লিখেছেন আর.কে. নারায়ণ। এর আগেও আমরা এই প্রশ্নটা পেয়েছি, তখনও বলেছি আর.কে. নারায়ণ এটার কারেক্ট আনসার হবে, ঠিক আছে? আর আর.কে. নারায়ণের আরও গুরুত্বপূর্ণ লেখা রয়েছে, যেমন মালগুড়ি ডেজ এই লেখাটি, যেমন রাজম অ্যান্ড মণি, এই মালগুড়ি ডেজেরই একটা অংশ রাজম মণি, ঠিক আছে? তারপর হচ্ছে দ্য লাস্ট ট্রেন এট দেউলি, এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, ঠিক আছে? দ্য লাস্ট ট্রেন এট দেউলি এগুলো আসে, এগুলো আর.কে. নারায়ণের লেখা। আর এই প্রশ্নগুলো তোমরা মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে যত বেশি পারো শেয়ার করে দাও, ঠিক আছে? চলো, দ্বিতীয় প্রশ্ন দেখো। ভারতের পশ্চিম উপকূলে মুম্বাই থেকে গোয়ার মধ্যে প্রসারিত অংশটি ড্যাশ নামে পরিচিত। ভারতের উপকূল কোথায় আছে? ভারতের এই যে দক্ষিণ দিক, এই দিকটাতে ভারতের উপকূল আছে, ঠিক আছে? কোথায় আছে ভারতের উপকূল? এই দিকটাতে ভারতের উপকূল আছে। তো এই জায়গাটা, এইখানে মুম্বাই গোয়া, এই যে জায়গাটাকে বলা হয়, এটাকে বলা হয় কোঙ্কণ উপকূল, ঠিক আছে? করমণ্ডল উপকূল যেমন রয়েছে তেমনি আছে কোঙ্কণ উপকূল। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নিম্নলিখিত কোন আত্মজীবনীটি সংশ্লিষ্ট ক্রিকেটারের সাথে সঠিকভাবে মেলে না? কোন আত্মজীবনীটি সেই ক্রিকেটারের সঙ্গে মিলছে না? দেখো, এখানে প্লেয়িং ইট মাই ওয়ে এটা লেখা আছে 1 নম্বরেই, ভিভিএস লক্ষণ। কিন্তু আমরা প্রত্যেকেই জানি প্লেয়িং ইট মাই ওয়ে এটা সচিন টেন্ডুলকারের আত্মজীবনী। তাহলে এটাই ঠিক আছে। সঠিক মেলে না, কি খুঁজতে বলেছে? সঠিক মেলে না। তাহলে কোনটা মিলছে না? এটাই তো মিলছে না, 1 নম্বরটা। তাহলে 1 নম্বরটা ঠিক আছে। বাকিগুলো দেখো, দ্য টেস্ট অফ মাই লাইফ, আচ্ছা, এটা যুবরাজ সিং, ক্যান্সার নিয়ে যে আত্মজীবনী, ঠিক আছে? তাহলে 4 নম্বর প্রশ্নে চলে যাবো। এরপর আমরা দেখো কি আছে। এল নিনো বলতে কি বোঝায়? এল নিনো এবং লা নিনা, এই দুটো জিনিস আশা করি অনেকেই তোমরা জানো, ভূগোলে পড়েছে। এল নিনো এবং লা নিনা। এল নিনো হচ্ছে গরম জলের স্রোত। গরম জলের 3-4 বছর 5 বছর অন্তর অন্তর বিভিন্ন মহাসাগর উপকূলে বা সমুদ্র উপকূলে এক ধরনের গরম স্রোত বয়ে যায়, সেটাকে বলা হয় এল নিনো। আর অনেক সময় পরীক্ষায় পাবে যে লা নিনাটা কি? এল নিনো আর এটা হচ্ছে লা নিনা। লা নিনা যখন আসবে পরীক্ষায় তখন বলবে এটা হচ্ছে শীতল জলের স্রোত বা শীতল স্রোত। লা নিনা হচ্ছে শীতল স্রোত। 5 নম্বর হচ্ছে 13তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? যে 13তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ, এটা কোথায় আয়োজিত হয়েছিল? তো নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করার চেষ্টা করো, আমি সঠিক উত্তর বলে দেবো তোমাদের। বেশি ডিটেলসে আজ যাব না, 2-3 দিন থেকে আমি ক্লাস করাতে পারিনি বিভিন্ন রকম সমস্যার কারণে। আর ঠিক আছে, তো কারেক্ট আনসার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। অন্ধ্রপ্রদেশ। 13তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে আমাদের কি করতে হবে না, স্পোর্টস সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সমস্ত পড়তে হবে, সেখান থেকে প্রচুর প্রশ্ন আসছে। 6 নম্বর দেখব। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির কার্যাবলীর অনুশীলনে রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদের ব্যবস্থা করা হয়েছে? কি বলেছে আরেকবার দেখো। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতির কার্যাবলীর অনুশীলনে রাষ্ট্রপতিকে সহায়তা ও পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সাথে একটি মন্ত্রী পরিষদের ব্যবস্থা করা হয়েছে? প্রধানমন্ত্রী থাকবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে একটা মন্ত্রী পরিষদ থাকছে,
সেই মন্ত্রিপরিষদের কাজ হচ্ছে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির কাজে সহায়তা করা, পরামর্শ দেওয়া। এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 74 নম্বর অনুচ্ছেদে এটা বলা হয়েছে। 7 নম্বর প্রশ্নটা একটু দেখো, নিচের কোনটি ভারতে মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনের মূল উদ্দেশ্য? মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউট, MFI যাকে বলা হয়, মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউট বা ক্ষুদ্র ক্ষুদ্র যে আর্থিক সংস্থাগুলো আছে তাদের মূল উদ্দেশ্যটা কি? মাইক্রো ফিন্যান্সদের মূল উদ্দেশ্যই হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য বিমোচনের প্রচার। দরিদ্র মানুষকে নিয়ে কাজ করে এরা, ছোট ছোট ব্যবসাকে নিয়ে কাজ করে, তো এটাই হচ্ছে মাইক্রো ফিন্যান্সের কাজ। 8 নম্বর হচ্ছে ড্যাশ গুয়াহাটির কামাখ্যা মন্দিরের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এটি প্রতি বছর বর্ষাকালে মধ্য জুনের সময় বর্ষাকালে ঋতুতে অনুষ্ঠিত হয়, যখন মন্দিরটি তান্ত্রিক আচারের জন্য 3 দিনের জন্য বন্ধ থাকে। ভারতের মধ্যে তান্ত্রিক জায়গা যদি সব থেকে বলা হয় মন্দির, তান্ত্রিকদের মন্দির, তাহলে এই গুয়াহাটির কামাখ্যা মন্দির বলতে পারবো আমরা। গুয়াহাটির কামাখ্যা মন্দিরেই আম্বুবাচী মেলাটা আয়োজিত হয়। ঠিক আছে, তাহলে অপশান 1 ইজ দ্য কারেক্ট আনসার, আম্বুবাচী। যদি প্রশ্ন থাকে যে আম্বুবাচী মেলা কোথায় আয়োজিত হয়, তখন বলবে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে। তাহলে আম্বুবাচী গুয়াহাটির কামাখ্যা মন্দিরের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। একটা আম্বুবাচী মেলা আয়োজিত হয়, সেই 3 দিন মেলার সময় কিন্তু মন্দিরটা বন্ধ থাকে। 9 নম্বর প্রশ্নটা আমরা দেখব কি আছে, কামাখ্যা মন্দির কোন শহরে অবস্থিত? দেখো একই জায়গার থেকে দুটো প্রশ্ন পরপর দিয়ে দিয়েছে। কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? চলো এটার উত্তরটা কমেন্টে করে দাও তোমরা, এটার তো আর উত্তর বলতে হবে না আশা করি। কোথায় অবস্থিত কমেন্টে বলে দাও প্রত্যেকে উত্তরটা, কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত। 10 হচ্ছে নিচের কোন বিবৃতিটি একটি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনকে সবচেয়ে ভালোভাবে সংজ্ঞায়িত করা? আবার মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটস থেকে প্রশ্ন দিয়েছে, MFI থেকে আবার প্রশ্ন দিয়েছে। ঠিক আছে, তাহলে দেখো একই টপিক থেকে আমরা দুটো প্রশ্ন MFI থেকে পেলাম, দুটো প্রশ্ন আম্বুবাচী মেলা বা কামাখ্যা মন্দির থেকে পেলাম। কি হবে কারেক্ট আনসার এটার? এটার কারেক্ট আনসার কি হবে? এটার কারেক্ট আনসার হচ্ছে MFI হলো অলাভজনক সংস্থা যারা নিম্ন আয়ের লোকদের আর্থিক পরিষেবা প্রদান করে। ব্যক্তি ও ছোট ব্যবসা, ব্যক্তি বা ছোট ব্যবসা বা নিম্ন আয়ের ব্যক্তিদের আর্থিক সহায়তা বা আর্থিক পরিষেবা প্রদান করাই হচ্ছে এই মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশনের কাজ। একটু আগেই বললাম MFI এর কাজটা কি, একটু আগেই বললাম এরা ছোট ছোট ব্যবসায়ী গরিব মানুষজনকে নিয়ে কাজ করে। 11 দেখব, মুম্বাই ইন্ডিয়ান্স কোন দলকে পরাজিত করে 2023 সালের মার্চ মাসে মহিলা প্রিমিয়ার লিগ জিতেছিল? IPL এর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ওমেন প্রিমিয়ার লিগ 2023 সালে জিতেছিল মুম্বাই। তো কাকে পরাজিত করে জিতেছিল? দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করে জিতেছিল মুম্বাই। দেখো পুরুষ প্রিমিয়ার লিগ বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL সম্পর্কে বিভিন্ন সময় প্রশ্ন আসে। তো IPL শুরু হয়েছিল প্রথম 2008 সালে। সবচেয়ে বেশিবার জয়ী হয়েছে CSK এবং মুম্বাই ইন্ডিয়ান্স 5 বার করে। KKR জয়ী হয়েছে 3 বার। এই প্রশ্নগুলো জেনে রাখবে, এবারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আর লেটেস্ট উইনার যদি বলা হয় এবারে কারা জিতেছে, তখন হবে KKR। 12 নম্বর প্রশ্ন, ড্যাশের সঙ্গী মুখওয়াতের নৃত্য মিথ্যার উপর সত্যের বিজয় উদযাপন করে। নৃত্যের নাম দুটি সিংহের মুখোশ থেকে উদ্ভূত হয়েছে, যা দুটি নর্তকীর দ্বারা পরিধান করা হয়েছে, যারা ভগবান বিষ্ণুর একটি দিক নরসিংহের প্রতিনিধিত্ব করে। তাহলে এটা ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করার সময় এরকম প্রশ্নটা এলোমেলো হয়ে গেছে। তো একটু বুঝতে হলে, পরীক্ষা হলে কি করবে, যদি এই ধরনের বড় প্রশ্নগুলো না বুঝতে পারো তাহলে স্কিপ করে দেবে, আর লাস্টে যখন সময় থাকবে তখন এই প্রশ্নটা একবার দেখে নিও। ঠিক আছে, কারণ এই বড় প্রশ্ন যদি তুমি বারবার পড়ে বোঝার চেষ্টা করো তখনই কিন্তু তোমার গন্ডগোল হয়ে যাবে, সময় নষ্ট হবে। কারেক্ট আনসার কি হবে? মহারাষ্ট্র। মহারাষ্ট্রের সঙ্গী মুখোয়াত বলে একটা ডান্স আছে, সঙ্গী মুখোয়াত নৃত্য। এটা কিসের ওপর ভিত্তি করে? এই ডান্সটা মিথ্যার উপর সত্যের বিজয়ীকে উদযাপন করে একটা ডান্স রয়েছে মহারাষ্ট্রে, যেটাকে বলা হয় সঙ্গী মুখোয়াত। নৃত্যের নাম দুটি সিংহের মুখোশ থেকে উদ্ভূত হয়েছে। ঠিক আছে, তাহলে মহারাষ্ট্র হবে কারেক্ট আনসার। 13 নম্বর হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সাথে ইউরোপীয় নাট্য কৌশলকে অভিযোজিত করে নৃত্যের ফিউশন শৈলী তৈরি করার জন্য সবচেয়ে বেশি পরিচিত?
অর্থাৎ ভারতের যে ক্লাসিক্যাল ডান্স, ভারতের শাস্ত্রীয় নৃত্য, তাকে ইউরোপিয়ান নাট্য কৌশলের সঙ্গে মিলেমিশে একাকার করে মানে মিলিয়ে দিয়েছে আর বিশ্বে প্রচার করেছেন কে? কারেক্ট আনসার কী হবে? উদয় শঙ্কর ইজ দ্য কারেক্ট আনসার। উদয় শঙ্কর, অপশান 2। 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1928 সালে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, HSRA, এটা দিল্লিতে প্রতিষ্ঠা হয়েছিল। একটা অতি গুরুত্বপূর্ণ পুরাধীন ভারতের বিপ্লবী সংস্থা ছিল। ঠিক আছে, HSRA প্রতিষ্ঠা হয়েছিল দিল্লিতে। 15 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়াটিকে কখনো কখনো হ্রাস বিভাজন বলা হয়? কারণ এটি শুক্রাণু এবং ডিম্বাণু গঠনের জন্য ক্রোমোজোমের সংখ্যা স্বাভাবিক সংখ্যার অর্ধেক কমিয়ে দেয়। কী করছে? হ্রাস বিভাজন বলছে। যে কোষ বিভাজন প্রক্রিয়াগুলো আছে মায়োসিস, মাইটোসিস, এর মধ্যে কোনটাকে হ্রাস বিভাজন বলা হয়? কেন হ্রাস বিভাজন বলা হচ্ছে? কারণ শুক্রাণু এবং ডিম্বাণুর গঠনের জন্য ক্রোমোজোমের সংখ্যাটা হ্রাস করে দেয় বা অর্ধেক করে দেয়। তো কোন প্রক্রিয়াকে বলবো আমরা? মেয়োসিস প্রক্রিয়াকে বলা হয় হ্রাস বিভাজন। ঠিক আছে। 16 দেখব, পারমাণবিক সংখ্যা 35 সহ কোনো রাসায়নিক উপাদানটিকে একটি জ্বলন্ত তীব্র গন্ধযুক্ত গাঢ় লাল বাদামি তরল রয়েছে। তো দেখো, কার 35 যদি জানো অ্যাটমিক নাম্বার, তাহলেই কিন্তু এটা কাজ হয়ে যাবে। তো আমাদের যেহেতু এত দূর পর্যন্ত মুখস্থ সম্ভব নয়, আমরা কয়েকটাই মুখস্থ রাখতে পারি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বোরন, কার্বন, এগুলোই মুখস্থ রাখতে পারবো 10-12টা সোডিয়াম পর্যন্ত, কিন্তু 35 পর্যন্ত মুখস্থ রাখা সম্ভব নয়। তো এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস যদি করা থাকে তাহলেই কিন্তু এটা হবে। পারমাণবিক সংখ্যা 35 সহ কোন রাসায়নিক উপাদানটিতে একটি জ্বলন্ত তীব্র গন্ধযুক্ত গাঢ় লাল বাদামি তরল রয়েছে? কী হবে কারেক্ট আনসার? ব্রোমিন। ঠিক আছে, অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার, ব্রোমিন। 17 হচ্ছে, পাকিস্তান কোন সালে কাবাডি বিশ্বকাপ জিতেছিল? পাকিস্তান কত সালে কাবাডি বিশ্বকাপ জিতেছিল? এটা বর্তমানে আর ইম্পর্টেন্ট নয়, শুধু উত্তরটা জেনে রাখো। পাকিস্তান 2020 সালে কাবাডি বিশ্বকাপ জিতেছিল। 18 হচ্ছে, উত্তর দক্ষিণ করিডোর যা গোল্ডেন চতুর্ভুজ সুপার হাইওয়েগুলির একটি অংশ নিচের থেকে ভারতের কোন দুটি শহরকে সংযুক্ত করেছে? উত্তর দক্ষিণ যেটা আমাদের গোল্ডেন চতুর্ভুজ এরকম রয়েছে ভারতে, যেটা উত্তর থেকে দক্ষিণে যোগ করছে, পশ্চিম থেকে পূর্বে যোগ করছে, যে হাইওয়েগুলো সেটা উত্তর থেকে দক্ষিণে কোন কোন শহরকে যোগ করছে? দিল্লি এবং চেন্নাই হবে না, লে চেন্নাই, জম্মু এবং কন্যাকুমারী, শ্রীনগর কন্যাকুমারী, এইটা হবে কারেক্ট আনসার। শ্রীনগরকে কন্যাকুমারিকার সঙ্গে যুক্ত করছে নর্থ সাউথ যে করিডোর সেটা। 19 নম্বর হচ্ছে, সামাজিক ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে কোন সম্প্রদায়ের জন্য রাষ্ট্র গোফতার পত্রিকা শুরু হয়েছিল? রাষ্ট্র গোফতার বা রাষ্ট্র গোফতার, ঠিক আছে, ধর্মীয় সংস্কারের জন্য এই পত্রিকাটা পাবলিশ করেছিল কারা? পার্সিদের। পার্সি ভাষার একটা পত্রিকা ছিল, রাফত গোফতার বা রাষ্ট্র গোফতার বা রাফত গোফতার, এরকম করে নামটা, এটা পার্সি ভাষার ছিল। ঠিক আছে। 20 নম্বর দেখব, 26 জানুয়ারিকে সংবিধানের উদ্বোধনের তারিখ হিসেবে নির্বাচিত করা হয়েছিল কারণ 1930 সালে একই তারিখে ভারতীয় জাতীয় কংগ্রেসে ড্যাশ প্রকাশ করেছিল। পূর্ণ স্বরাজ আন্দোলনের দাবি করেছিল সেদিন। ঠিক আছে, সেই জন্য ওই দিনটাকে পালন করা হচ্ছে। পূর্ণ স্বরাজ আন্দোলন শুরু হয়েছিল সেদিন 1930 সালে 26 জানুয়ারি, সেই জন্য অপশন 2 কারেক্ট আনসার। পরবর্তী দেখব 21, উত্তরপ্রদেশ সরকার দুধ উৎপাদন বাড়াতে যে প্রকল্প চালু করেছে তার নাম কি? নন্দ বাবা দুধ মিশন, গোকুল মিল্ক মিশন, কৃষ্ণ বলরাম মিল্ক মিশন, গুয়া রাস মিশন। কারেক্ট আনসার হবে নন্দ বাবা দুধ মিশন। তবে এটা বর্তমানে আর ইম্পর্টেন্ট নয়, কিন্তু জেনে রাখো একটা জিনিস, যে ভারতের শ্বেত বিপ্লব প্রশ্ন থাকে অনেক সময়। শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড, অপারেশন ফ্লাড কিসের সঙ্গে যুক্ত? তখন বলবে অপারেশন ফ্লাড দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, অপারেশন ফ্লাড দুধ উৎপাদন। ভারতে আমুল যে কোম্পানির নাম তোমরা জানো, আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড, এই আমুল কোম্পানির প্রতিষ্ঠার মাধ্যমেই ভারতে অপারেশন ফ্লাড চালু হয়েছিল। 22 রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির উৎস কি? ভারতের যে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এর উৎসটা কি বা কোথা থেকে এটা নেওয়া হয়েছে বা কোন আইন থেকে নেওয়া হয়েছে
ডিপিএসপিতে কি বলা হচ্ছে, ভারতের যে পার্ট 4-এ আছে, এগুলো পার্ট 4-এ বলা হয়েছে ডিপিএসপি, ভারতের রাজ্যগুলোকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে ভালোভাবে রাজ্য চালানোর জন্য বা আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য। এই ডিপিএসপিটা কোথা থেকে বা কোন আইন থেকে নেওয়া হয়েছে? জিআই, এটা জিআই হবে না, এটা হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, জিওআই, ঠিক আছে, জিওআই আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নির্দেশের অনুপ্রকরণ। ডিপিএসপি বা নির্দেশমূলক নীতি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এটা নেওয়া হয়েছে 1935 সালের ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। তো মনে রাখবে, ভারতের সংবিধানের বেশিরভাগ জিনিসটাই নেওয়া হয়েছে 1935 সালের ভারত শাসন আইন থেকে, ঠিক আছে। 23 দেখো, আগস্ট 2021 পর্যন্ত ভারতের সঙ্গীত নাটক একাডেমি আনুষ্ঠানিকভাবে কতটি শাস্ত্রীয় নৃত্যকে স্বীকৃতি দিয়েছে? ভারতে কতগুলো শাস্ত্রীয় নৃত্যকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে সঙ্গীত নাটক একাডেমি? তো জানো প্রত্যেকেই তোমরা, ভারতে 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে। কতগুলো? ক্লাসিক্যাল ডান্স, ভারতে 8টি ক্লাসিক্যাল ডান্স রয়েছে। প্রথম থেকে যদি বলি, তো আমাদের উত্তর ভারতে হচ্ছে কত্থক, ওড়িশাতে হচ্ছে ওড়িশি, মণিপুরে হচ্ছে মণিপুরি, ঠিক আছে। তারপর কেরালায় দুটো, কথাকলি আর মোহিনীআট্টম, 5টা হয়ে গেল। তামিলনাড়ুতে হলো ভারতনাট্যম, তারপর কুচিপুড়ি হয়ে গেল অন্ধ্রপ্রদেশ, তারপর হলো সাত্রিয়া হলো আসাম। তো এই 8টি আমাদের ক্লাসিক্যাল ডান্স আছে, এগুলো মনে রাখবে। নেক্সট 24 হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2021-22 অনুসারে 191টি দেশের মধ্যে ভারতের স্থান কত? বর্তমানে এই প্রশ্নটা আর ইম্পর্টেন্ট নয়, তার র্যাঙ্কটা একটু শুধু জেনে রাখো। 2024 সালের অনুসারে ভারতের র্যাঙ্ক হচ্ছে 132, এটা আর দরকার নেই। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স যে কারেন্ট রিপোর্ট আছে, সেই রিপোর্টটা জেনে থাকবে, তাহলে সেটাই কাজে লাগবে। কোন ভারতীয় সঙ্গীত কিংবদন্তিকে ত্রিমুখী, পঞ্চমুখী, সপ্তমুখী এবং নবমুখীর মতো তালা রচনা করার কৃতিত্ব দেওয়া হয়? এম বাল মুরালী কৃষ্ণ। কাকে দেওয়া হয়? এম বাল মুরালী কৃষ্ণকে ভারতের ত্রিমুখী, পঞ্চমুখী, সপ্তমুখী, নবমুখীর মতো তালা রচনা করার কৃতিত্ব দেওয়া হয়েছে। তো আমরা 25টা প্রশ্ন শেষ করলাম। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর যদি তোমরা এই প্রিভিয়াস ইয়ারের পিডিএফগুলো সংগ্রহ করতে চাও, তাহলে আমাদের 7001501393 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে মেসেজ করো। তাহলে কেমনভাবে টাকা পেমেন্ট করার মাধ্যমে পিডিএফগুলো পাবে আমি তোমাদের বলে দেবো। থ্যাংক ইউ।